আমন্ত্রণদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গত বছর জুলাই আগস্টে সংগঠিত হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ মামলাটির রায় ঘোষণার তারিখ ধার্য হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। এর আগে এই মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স এবং উপস্থিত রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়। আজ চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন। এরপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, শেখ হাসিনার মামলার শুনানি তো প্রায় শেষ পর্যায়ে, আজ সমাপনী বক্তব্য নিয়ে রাষ্ট্রপক্ষ কি বলছে? সুমনা, গত ১ জুন থেকে শুরু করা শেখ হাসিনার এই যে মামলা, এই মামলার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। শেষ পর্যায়ে বলতে প্রায় রায়ের পর্যায়ে চলে এসেছে। আজকে কিন্তু এই মামলার রায়ের দিন ঘোষণা করার কথা রয়েছে। গতকালকে প্রসিকিউটর মিজানুল ইসলাম সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন। তবে আজকে আমরা প্রসিকিউটরের সাথে কথা বলে জানতে পেরেছি যে আজকে বেশ কয়েকটি মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। তো আজকে সমাপ্তি বক্তব্য রাখবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এই মামলার কিন্তু সূচনা বক্তব্য তিনিই প্রেরণ করেছিলেন এবং আজকে তার বক্তব্যের মাধ্যমেই কিন্তু এই মামলার সমাপনী বক্তব্য তিনি উপস্থাপন করবেন। আমরা এখনো পর্যন্ত অ্যাটর্নি জেনারেলকে দেখিনি উপস্থিত হতে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকে কিন্তু 11:30 বেজে কোর্ট বসার কথা রয়েছে। তবে ইতিমধ্যে এই মামলার যে আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে কিন্তু উপস্থিত করা হয়েছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গত 5 আগস্ট ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পতনের পরপরই কিন্তু পালিয়ে যায় শেখ হাসিনা দেশ ছেড়ে, এবং তারপরেই কিন্তু পুনর্গঠন হতে শুরু করে দেশের বিচার ব্যবস্থা। এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলাটি প্রথম কোনো মামলা যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। এবং এই মামলা ছাড়াও যে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে, তার মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে এগিয়েছে এই মামলাটি। প্রায় 28 কার্য দিবসে 54 জন সাক্ষ্যের মাধ্যমে কিন্তু এই মামলাটি এখনও পর্যন্ত চলমান রয়েছে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই মামলায় যারা সাক্ষী দিয়েছেন তাদের মধ্যে ছিলেন জুলাই যোদ্ধা, যারা এই জুলাই আন্দোলনে নিহত হয়েছেন, নিহতদের পরিবার, যারা আহত হয়েছেন, আহতরা, এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল সেখানে পুলিশ এবং ফরেনসিক ডিপার্টমেন্টে যারা দায়িত্বে ছিলেন তারাও কিন্তু এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এবং এই মামলার বেশ কিছু সাক্ষী কিন্তু যারা সাক্ষ্য দিয়েছেন, যাদেরকে গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে নেওয়া হচ্ছে, তাদের কিন্তু এই সাক্ষ্য গ্রহণটি বিটিভিতে সরাসরি সম্প্রচারও করা হয়েছে। তো আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই মামলায় যে কয়েকজন সাক্ষ্য দিয়েছেন তার মধ্যে মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলামও কিন্তু ছিলেন। তাদের সাক্ষীকে গুরুত্ব দিয়েই কিন্তু এই মামলা দেখানো হচ্ছে। এবং অ্যাটর্নি চিফ প্রসিকিউটর কিন্তু জানিয়েছেন যে 5টি অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে এই মামলায় আসামি করা হয়েছে। সেই 5টি সাক্ষ্যের মধ্যে রয়েছে যে জুলাই আন্দোলনে মূল পরামর্শদাতা এবং উস্কানিমূলক বক্তব্য, এবং তারপরে মারণাস্ত্র ব্যবহার করে যে শিক্ষার্থীদের উপরে বা ছাত্র আন্দোলনকারীদের উপরে মারণাস্ত্র ব্যবহার করে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানো। এরপরে রয়েছে যে 16 জুলাই রংপুরে আবু সাইদকে হত্যাকাণ্ড। এরপরে রয়েছে চানখারপুলে 6 জন শিক্ষার্থীকে হত্যা এবং আশুলিয়ায় 6টি মরদেহ পুড়িয়ে হত্যা। এর মধ্যে আসামি যে রয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান, তারা কিন্তু পলাতক রয়েছেন, এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি কিন্তু এই মামলার পরবর্তীতে রাজসাক্ষী হিসেবেও গণ্য হয়েছেন। তবে আজকে এই ঐতিহাসিক মামলায় রায় প্রদান করা হবে এতটুকু আমরা জানতে পেরেছি। তবে কোর্ট থেকে কি নির্দেশনা আসে সেটি আমি আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো। সুমনা। মাহিদুর, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে 2 গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক যুবক নিহত হয়েছেন।
গত রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে জাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, জাহিদ মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। তার বাসা জেনেভা ক্যাম্পে। রাতে বন্ধুদের সঙ্গে রাস্তায় বের হন। এই সময় দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে যান। তখন তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ হলে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে ট্রমা হাসপাতালে নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সম্প্রতি আওয়ামী লীগ বিএনপি নিয়ে সাদ্দাম ও আজিজ নামে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার বিকেলে সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও ব্যর্থ হয়। পরে গতরাতে কুমিল্লা সিলেট মহাসড়কের উত্তর সহিলপুর এলাকায় টর্চ জ্বালিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায় দুই দল। পুলিশ জানায়, সংঘর্ষের সময় উভয় পক্ষের শতাধিক লোকজন টেটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পটুয়াখালীর মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামের একটি বরফ কোলে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অন্তত 20 জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে 5 জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাত 2টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে হঠাৎ বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপ লিকেজ হয়। এতে মুহূর্তেই ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং বরফ কলের আশেপাশে থাকা অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ওই বরফ কলের মধ্যে থাকা 5 জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বাংলাদেশে প্রতি বছর 13,000-এর মতো মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে শতকরা 90% নারী। তাদের মধ্যে 6,000-এর বেশি মারা যায় স্তন ক্যান্সারে। চিকিৎসকরা বলছেন, সচেতনতার অভাবে সঠিক সময়ে এই রোগ শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বিশ্বে অক্টোবর জুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস। অসংক্রামক রোগে বাংলাদেশে যত মৃত্যু হয় এর অন্যতম কারণ ক্যান্সার। আর নারী ও পুরুষের বিভিন্ন ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সারের স্থান চতুর্থ। এর মধ্যে পুরুষের তুলনায় নারীদের আক্রান্তের হার অনেক বেশি। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার গ্লোবাক্যানের 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 1,67,000-এর বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে স্তন ক্যান্সার হয় 13,000 জনের। চিকিৎসকরা বলছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন সহ বিবিধ কারণ রয়েছে স্তন ক্যান্সারের। সচেতনতার অভাবে নারীদের সমস্যা বেশি হয়। কারণ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, যে তার ফ্যামিলি হিস্ট্রি থাকবে। আর তারপরে হচ্ছে তার খাওয়া দাওয়া, যে আমাদের এখন জাঙ্ক ফুডটা বেশি খাওয়া হয়, তার লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের উপর নির্ভর করতেছে। তারপরে হচ্ছে যে কোনো মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে কিনা। বিশেষজ্ঞরা জানান, নারীদের মধ্যে এখনও নিজেকে আড়াল করে রাখার প্রবণতা আছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে তাদের স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও পর্যাপ্ত নয়। প্রথমত সচেতনতা এখনও ওই যে বললাম প্রান্তিক পর্যায়ের এবং খুব শিক্ষিত না এমন মানুষজনের কাছে এখনও পৌঁছে নাই। দ্বিতীয়ত তাদেরকে আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনতে পারিনি, যেহেতু স্ক্রিনিং সিস্টেমটা এখন পর্যন্ত হাসপাতাল ভিত্তিক, জনগোষ্ঠী বা সমাজ ভিত্তিক না। আমাদের এই অবস্থার উত্তরণ লাগবে। এর জন্য অনেক সবচেয়ে বেশি দরকার একটা ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল স্ট্র্যাটেজি, মানে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশলপত্র। ওই কৌশলপত্র অনুযায়ী একটা প্ল্যান অফ অ্যাকশন মানে কর্মপরিকল্পনা থাকবে এবং সেটাকে বেস করে আমাদের একটা আমরা বলি যে প্রোগ্রাম থাকবে, ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম। আমাদের এই মুহূর্তে এগুলির একটারও অস্তিত্ব নাই। তিনি জানান, ক্যান্সার প্রাথমিক অবস্থা ধরা পড়লে দীর্ঘদিন সুস্থ থাকা যায়। এই বিষয়ে সচেতনতার বিকল্প নেই। স্ক্রিনিংয়ের আওতায় আসবেন, কারণ স্ক্রিনিংটা জীবন বাঁচায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের মানুষকে নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে লক্ষ্য রাখার ধারাবাহিকতায় যাত্রাবাড়ীতে অন্তত 6 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় 71 মেকানাইজড ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের আয়োজনে ওয়াপদা কলোনিতে এই কার্যক্রম পরিচালিত হয়। সাভার সেনানিবাস থেকে আসা 4 জন বিশেষজ্ঞ সহ মোট 6 জন চিকিৎসক
সারাদিনব্যাপী চিকিৎসা প্রদান করেন। চক্ষু, চর্ম, গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। রাজধানী ঢাকার আকাশে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। বৃহস্পতিবার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া 6 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, আগামী 24 ঘন্টায় রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আজও রাজধানীতে থাকতে পারে আগের দিনের মতোই গরম ও আর্দ্রতার মিশ্র অনুভূতি। এছাড়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ তার অভিমুখ পরিবর্তন করে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে। এরই মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে তা তামিলনাড়ু উপকূল হয়ে পুদুচেরি উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তি সত্ত্বেও ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীরকে সংযুক্ত করে একটি বিল অনুমোদন করেছে। প্রথম পর্যায়ে ভোটে বিলটি নেসেটে 25-24 ভোটে পাশ হয়। নেতানিয়াহুর লিকুদ পার্টির বেশিরভাগ সদস্য ভোটে অংশগ্রহণ করেননি, তবে তার দলের একজন সদস্য প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করে এই বিলের পক্ষে ভোট দিয়েছেন। বিলটি আইন হিসেবে পরিণত হতে আরও 3টি ধাপ পার করতে হবে। আরও আলোচনা এবং পর্যালোচনার জন্য এটি নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হয়েছে। এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীর সংযুক্ত করা হলে তা হবে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 1:30টায়। সিরিজের শেষ ম্যাচের আগে বুধবার কোনো অনুশীলন করেননি দুই দলের ক্রিকেটাররা। পুরোটা সময় হোটেলে কাটিয়েছেন তারা। মিরপুরে প্রথম ওয়ানডে জিতলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হারে স্বাগতিকরা। তাতে 3 ম্যাচ সিরিজ আছে 1-1 সমতায়। শেষ ম্যাচ জিতলে 3 বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ পাবে মিরাজের দল। জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পর্দা উঠল সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের কাভা টুর্নামেন্ট কাভা কাপ মেন্স 2025। 6 দেশের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী 28 অক্টোবর পর্যন্ত। আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান অংশ নিয়েছে। বুধবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। এ সময় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান এবং সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে মালদ্বীপকে 25-21, 25-13 ও 25-21 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। এর আগে তুর্কমেনিস্তান নেপালকে এবং শ্রীলঙ্কা হারিয়েছে আফগানিস্তান দলকে। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের 3 মামলা, 15 সেনা কর্মকর্তা কারাগারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে রয়েছে প্রতিবেদন। এদিকে সাব জেল কারা তত্ত্বাবধানে বিধিমতো খাবার সাক্ষাৎ। আরও দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার সঙ্গে 2 দলের পৃথক বৈঠক। সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট চাই জানালো জামায়াত। এদিকে বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর, বলল এনসিপি। বিশ্লেষকদের অভিমত, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হলে ভোট নিয়ে প্রশ্ন উঠবে। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে,
কয়েকজন উপদেষ্টা নিয়ে আপত্তি জামায়াতের, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। জামায়াতের দাবি প্রশাসন ও পুলিশের ৭০ থেকে ৮০ ভাগ লোকই বিএনপির। নিরপেক্ষতা আনতে নির্বাচনের আগে রদবদল চায় দলটি। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ও দল ঘনিষ্ঠদের বিষয় বুঝতে চেয়েছে এনসিপি। জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হতে পারে আজ। এদিকে ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তা পাঠানো হলো কারাগারে। ২ উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, গুম ও মানবতা বিরোধী অপরাধের ৩ মামলা, ট্রাইব্যুনালে হাজিরের পর ১৫ সেনা কর্মকর্তা কারাগারে। শেখ হাসিনা, তারিক সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠক। নভেম্বরে গণভোট চায় জামায়াত। ইসি পুনর্গঠনের দাবি এনসিপির। কয়েকজন উপদেষ্টাকে নিয়ে 2 দলেরই আপত্তি। আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিত থাকতে পারেন বললেন প্রফেসর ইউনুস। এদিকে 15 সেনা কর্মকর্তাকে হাজির করতে সেনাবাহিনীর সহযোগিতা করেছে বলল চিফ প্রসিকিউটর। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের ভূমিকায় জামায়াতের আপত্তি। এদিকে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। তত্ত্বাবধায়ক সরকার বলতে কে কি বুঝছেন এ নিয়েও রয়েছে সমকালে একটি প্রতিবেদন। আরও দেখতে পাচ্ছি 15 সেনা কর্মকর্তাকে কারাগারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রতিবেদন। জামিন শুনানি 20 নভেম্বর। ট্রাইব্যুনালে হাজির করতে সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা করেছে জানালো চিফ প্রসিকিউটর। এদিকে আত্মসমর্পণকারীরা নির্দোষ, মূল অপরাধীরা ভারতে জানালেন আসামি পক্ষের আইনজীবী। আরও দেখতে পাচ্ছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি, জবাবদিহি নিশ্চিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, 15 সেনা কর্মকর্তা সাব জেলে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। আইনের প্রতি শ্রদ্ধার নতুন দৃষ্টান্ত সেনাবাহিনীর, এ নিয়েও রয়েছে বিশেষ লেখা। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে আদেশের খসড়া প্রণয়ন, সাংবিধানিক আদেশের ওপর গণভোট, আগামী সংসদের দ্বৈত ভূমিকার প্রস্তাব। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বললেন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকের পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, দলগুলোর দাবির চাপে সরকার, নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রতিবেদন। আরও রয়েছে কারাগারে পাঠানো হলো 15 সেনা কর্মকর্তাকে, মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রতিবেদন। তত্ত্বাবধায়ক ফিরলে অন্তর্বর্তী সরকারের সমস্যা হবে কিনা আপিল বিভাগের প্রশ্ন। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।